हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, আমি তোমাদের যেসব বলেছিলাম যে প্রত্যেক দিন এরপর থেকে রাত 8টা থেকে যে প্রত্যেকটা টপিক ওয়াইজ যেখানে চাইল্ড সাইকোলজি বলো বা বাংলা বলো বা ইংরেজি বলো বা ম্যাথস এবং সায়েন্স এবং এসএসটি যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স এই সমস্ত টপিক থেকে যে আপার প্রাইমারিতে আগামী যে 2026 আপার প্রাইমারি টেট রয়েছে, অর্থাৎ যে আপার প্রাইমারি টেট হওয়ার কথা, সেখানে যে প্রশ্নগুলো আসবে বা যে টপিকগুলোর উপরে প্রশ্ন আসবে সেগুলো আমি এক এক করে করাবো। তো দেখো, অনেকেই কিন্তু বলেছিল যে স্যার টপিক ওয়াইজ আগে ক্লাসগুলো করান, তারপরে কিন্তু বিভিন্ন যে সি টেট বলো বা ডাব্লিউবি টেট বলো বা আপার প্রাইমারি টেট বলো বা ইউপি টেট বলো, যে সমস্ত টেট এক্সামগুলো হয়ে থাকে বা শিক্ষকতার পেশার জন্য যে টেট এক্সামগুলো হয়ে থাকে সেই এক্সামের প্রশ্নগুলো কিন্তু করাতে। তো আমি এক এক করে সমস্ত কিছু করাবো। তো আজকে হচ্ছে বৃদ্ধির ও বিকাশের যে ধারণা, সে ধারণার সম্পূর্ণ তথ্য দেবো। তো এটা হচ্ছে পার্ট 1 নাম্বার ক্লাস। তো এরপর প্রত্যেক দিন রাত 8টার সময় দ্য ওয়েব এডুকেশন চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবে, যাতে করে তোমরা নোটিফিকেশন আকারে প্রত্যেকটা ক্লাস পেয়ে যাও। এবং সাথে সাথে সকলকে বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ওখান থেকে কিন্তু এই পিডিএফগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা পেয়ে যাবে। তো আজকের যে টপিক সেটা হচ্ছে বৃদ্ধি এবং বিকাশের ধারণা। এখানে বৃদ্ধি এবং বিকাশ বলতে কী বোঝায়, বৃদ্ধি বিকাশের সম্পর্ক কী রয়েছে, বৃদ্ধি এবং বিকাশের পার্থক্য কী কী হতে পারে, পরিণমন কী রয়েছে, এই সম্পূর্ণ ডিটেলস ধারণা দেবো। এবং বিভিন্ন বয়সে যে বিকাশের যে বিভিন্ন বৈশিষ্ট্য, অর্থাৎ প্রারম্ভিক বাল্যকালে কী দেখা যায়, শৈশবকালে কী দেখা যায়, প্রাক জন্মকালীন কী দেখা যায়, এই তথ্যগুলো আমি তোমাদের এক এক করে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি দেখার সাথে সাথে একটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো। তো দেখো, বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাসটা শুরু করব এবং সকলকে বলবো ক্লাসটা মন দিয়ে দেখবে। একটু ভিডিওটা লেন্থি হবে, কিন্তু বোঝার জন্য যথোপযুক্ত তোমাদেরভাবে আমি চেষ্টা করব তোমাদের সামনে ভালো করে বোঝানোর জন্য। তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমত আমাদের জানতে হবে যে কনসেপ্টটা জানতে হবে যে বৃদ্ধি এবং বিকাশ কী, এবং এখান থেকে কিন্তু প্রশ্ন বারবার এসেছে এবং আগামীতে আসবে, এটা শিওর, 100% শিওর। এখান থেকে যে কোনো টিচিং এক্সামের জন্য এখান থেকে প্রশ্ন আসে। তো প্রথমত আমাদের জানতে হবে যে শিক্ষণের প্রধানত দুটি উপাদান আমরা জানি সকলে, একটা হচ্ছে বৃদ্ধি এবং বিকাশ। তো এই যে বৃদ্ধি এবং বিকাশ অনেক সময় আমরা কী করি, মানে গুলিয়ে ফেলি যে বৃদ্ধি কোনটাকে বলবো আর বিকাশ কোনটাকে বলবো। তো এটা জানার জন্য আমাদের দুটো সংজ্ঞা প্রথমত জানা দরকার। দেখো, আমরা সাধারণত কী জানি যে বৃদ্ধি বলতে কী বোঝায়, বৃদ্ধি বলতে বোঝায় দেহের উচ্চতা, যেটা আর্নল্ড জনসন বলেছিলেন যে বৃদ্ধি হচ্ছে দেহের উচ্চতা বেড়ে যাওয়া, ওজন বেড়ে যাওয়া, এটাকে বলে বৃদ্ধি বলে। যেমন কি একটা শিশু যদি ভাবি আমরা, তো কি তার কীভাবে উচ্চতাটা বাড়ছে অর্থাৎ বৃদ্ধি হচ্ছে, ওজন কীভাবে বৃদ্ধি পাচ্ছে, হাতের দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ তার শারীরিক যে গঠন, সেই গঠনের যে মানে দৈর্ঘ্যের দিক থেকে বা ওজনের দিক থেকে যে বৃদ্ধিটা হচ্ছে, সেটাকে আমরা এক কথাতে বৃদ্ধি বলে থাকি। এখানে কিন্তু একটা কথা মনে রাখা প্রয়োজন যে শিক্ষা মনস্তত্ত্বে বৃদ্ধির শুধু ধারণা আকার এবং আয়তনে বোঝায় না, এর সাথে কিন্তু পরিণমনও অন্তর্ভুক্ত। অনেক সময় প্রশ্ন পড়ে যে বৃদ্ধির সাথে কি বিকাশ সম্পর্কিত নাকি পরিণমন, তো বৃদ্ধির মধ্যে কিন্তু পরিণমনও ঢুকে যাবে। তাহলে আমাদেরকে জানতে হবে যে পরিণমনটা কী। তাহলে পরিণমন বা ম্যাচুরেশন জিনিসটা হলো কোনো কিছু করার ক্ষেত্রে উপযুক্ত স্তরে উপনীত হওয়া। অর্থাৎ কোনো কিছু আমরা কোনো একটা শিশু যে হাঁটতে শিখবে, তো হাঁটার জন্য কী দরকার, তার মাংসপেশিগুলো শক্ত উপযুক্ত হওয়া দরকার। তাহলে এখানে পরিণমন বলতে কী বোঝাচ্ছে, যেমন হাঁটার জন্য পায়ের মাংসপেশিগুলি উপযুক্ত পরিমাণে শক্তিশালী হওয়া প্রয়োজন। অর্থাৎ দেখো, এখানে পায়ের যে মাংসপেশিগুলো সেগুলো হচ্ছে বৃদ্ধি পাচ্ছে বা ওজনে বা পরিমাণটা যেটা সেটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এই যে বৃদ্ধি পেলো বা হাঁটার জন্য যে মানে যে উপযুক্ত সময়টা হলো, তার যে মাংসপেশিগুলো যে বৃদ্ধি পেলো, সেটা হচ্ছে পরিণমন। ওকে, তো এখানে বৃদ্ধি এবং পরিণমন আই হোপ তোমরা বুঝতে পারলে। এবারে বৃদ্ধি পরিণমন তো হলো, এবারে আসছে বিকাশটা কী জিনিস। তাহলে বিকাশ হচ্ছে কি না, বিকাশ হলো প্রার্থীর বা শিক্ষার্থীর মধ্যে ক্রমপরিবর্তন। অর্থাৎ বিকাশ কিন্তু কোনোভাবেই একটা স্তরে থেমে থাকে না, এটা কিন্তু প্রথম শর্ত এবং এটা থেকে প্রশ্ন আসে। বিকাশ কি স্থির? না, বিকাশ কিন্তু স্থির নয়। বিকাশ কি, বিকাশ হচ্ছে প্রার্থীর মধ্যে ক্রমপরিবর্তন, যা শুধু শারীরিক পরিবর্তনে সীমাবদ্ধ থাকে না, ক্রিয়াগত পরিবর্তনও এর আবশ্যিক শর্ত। অর্থাৎ তার দৈহিক দিকটার সাথে সাথে তার মানসিক, তার প্রাক্ষবিক, তার নৈতিক, এই সমস্ত দিকের পরিবর্তন একটার পর একটা ঘটতে থাকে। যেমন কি কোনো কিছু করার ক্ষমতা বৃদ্ধি পাওয়া, নির্ভুলভাবে কর্ম সম্পাদন করতে পারা ইত্যাদি হচ্ছে এই বিকাশের উদাহরণগুলো বলা যায়। তাহলে দেখো, শুধু যে শারীরিক বৃদ্ধিটা ঘটলো সেটাও নয়, তার সাথে কোনো কাজটা যে সে নির্ভুলভাবে কত করছে, যে হাঁটতে শিখছে একটা শিশু, কত ভালোভাবে হাঁটছে, দৌড়াতে শিখছে, কতভাবে দৌড়াচ্ছে, কোনো একটা
মানে হাতের দ্বারা কোনো কিছু ধরছে, সেটা কত দক্ষতার সহিত সে ধরছে, সেগুলো হচ্ছে বিকাশ। তাহলে বিকাশ অবশ্যই বৃদ্ধির ফলে সম্ভব, কিন্তু বৃদ্ধি বিকাশ নয়, এটা মনে রাখবে। বিকাশ বৃদ্ধির ফলে ঘটে, কিন্তু বৃদ্ধি বিকাশ নয়। একটি উদাহরণ যদি দেওয়া যায় তাহলে দেখবে প্রতিবন্ধী শিশু যার পা এর ত্রুটির ফলে কী সে হাঁটতে পারে না, তাহলে বয়সের সঙ্গে সঙ্গে তার কি পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, কিন্তু পায়ের কার্যকারিতার কোনো পরিবর্তন হবে কি না, কারণ সে তো প্রতিবন্ধী। তাহলে তার পায়ের পরিবর্তন কি হচ্ছে, যে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু যে কার্যকারিতাটা, যে পায়ের কতটা কার্যকারী রয়েছে বা কত দক্ষতার সাথে সে হাঁটতে পারছে, একটা প্রতিবন্ধী শিশু কিভাবে হাঁটতে শিখলো বা পারলো বা পারছে কি না, সেটা কি হচ্ছে না, তাহলে তার বিকাশ ঘটছে না। কিন্তু পায়ের যে দৈর্ঘ্য, পায়ের যে ওজন বা মাংসপেশি কতটা সুষ্ঠুভাবে তার মানে মাংসপেশিগুলো শক্ত হচ্ছে, সেই মাংসপেশি কতটা জমছে, এগুলো কিন্তু তার ঘটছে, অর্থাৎ তার বৃদ্ধি ঘটছে, কিন্তু বিকাশ হচ্ছে না। তাহলে এক্ষেত্রে বলা যায় শিশুটি পায়ের বৃদ্ধি হয়েছে, কিন্তু বিকাশ হয়েছে কি, বিকাশ হয়নি। তো তোমরা বুঝতে পারলে যে বৃদ্ধি বিকাশ কী এবং পরিণমন কী, সেটাও বুঝতে পারলে আশা করছি। তো এবারে আমরা জানবো যে বৃদ্ধির কিছু বৈশিষ্ট্য আছে, কিছু নীতি আছে এবং শিক্ষাগত তাৎপর্য। এই শিক্ষাগত তাৎপর্যগুলো প্রায় পড়ে থাকে, কারণ কি অ্যাজ এ টিচার আমরা যখন শ্রেণীকক্ষে পাঠদান করতে যাব, তখন একটা শিশুর মধ্যে এই গুণাবলীগুলো আমরা লক্ষ্য করব, পর্যবেক্ষণ করবে এবং ঠিক সেইভাবে তাদেরকে পাঠদান করাবো। অর্থাৎ একটা শিশুর মধ্যে বৃদ্ধি কেমনভাবে ঘটছে, বিকাশ তার কতটা ঘটছে, সে কতটা মানে পাঠদানের জন্য সক্ষম আছে কি না, তাকে পাঠদানের মানে সক্ষম করে তোলা, এগুলো হচ্ছে একজন টিচারের মূল কাজ। তাই এই বৈশিষ্ট্যগুলো বৃদ্ধির এবং নীতিগুলো এবং আর শিক্ষাগত তাৎপর্যগুলো জানা আবশ্যক শর্ত। তো দেখো, প্রথমত বৃদ্ধির বৈশিষ্ট্য এবং নীতি এবং শিক্ষাগত তাৎপর্যের মধ্যে যেটা প্রথম পয়েন্টটা পড়ে, সেটা হচ্ছে বংশধারা এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে বৃদ্ধি ঘটে। এটা কিন্তু পরীক্ষাতে পড়েছে যে বৃদ্ধির নিম্নের কোনটি বৈশিষ্ট্য বটে কি নয়। তো বংশধারা এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে বৃদ্ধি ঘটে কেমনভাবে, যে অনেক মনোবিদ মনে করেন যে বৃদ্ধির উপর বংশধারার প্রভাব অধিক, আবার অনেকের মতে পরিবেশের কারণে বৃদ্ধি ঘটে। কিন্তু অধিকাংশ মনোবিদ অবশ্য এটা মনে করেন যে বৃদ্ধি বংশধারা এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফল, অর্থাৎ একটা শিশুর গ্রোথ যেটা হবে সেটা বংশধারা অর্থাৎ তার হেরিডিটি এবং এনভায়রনমেন্ট, এই দুটোই কিন্তু সমানভাবে দায়ী বা সমানভাবে কার্যকরী হয়ে থাকে। কার প্রভাব বেশি বা কম সেটা কিন্তু বোঝা মুশকিল। তাহলে এখানে শিক্ষকের কাজ কী হবে, আর শিক্ষকের কাজ হলো এমন পরিবেশ রচনা করা, অর্থাৎ একটা শিশুর জন্য একজন শিক্ষক হিসেবে এমন পরিবেশ তার মধ্যে তৈরি করতে হবে যা তাকে মিথস্ক্রিয়াকে উৎসাহিত করে এবং বৃদ্ধিকেও সার্থক করে তোলে। অর্থাৎ সে ভালোভাবে একটা পরিবেশের মধ্যে সে নিজেকে মিথস্ক্রিয়া করতে পারে, তাকে মানিয়ে নিতে পারে পরিবেশের মধ্যে, এবং ঠিক একইভাবে তার বৃদ্ধিটাও সার্থকভাবে ভূমিকা পালন করবে। এটা হচ্ছে বৃদ্ধি এবং বিকাশের বৃদ্ধির 1 নম্বর বৈশিষ্ট্য। ওকে, নেক্সট এরপর আসছি, সেটা হচ্ছে কি না, বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন হয়। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এখান থেকেও প্রশ্ন আসে। বৃদ্ধি কিন্তু কোনো একটা বয়সে একরকম নয়, বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন। ঠিক তো আমরা একইভাবে জানি যে একটা শিশুর ছোটোর সময় যেভাবে তার বৃদ্ধিটা হচ্ছে বা বৃদ্ধিটা যে হিসাবে ওজনটা শরীরের মধ্যে ওজনটা থাকে বা হাত পায়ের লম্বা দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা যেটা থাকে, সেটা কি বড়োর সময় থাকে, বড় হতে তার পরিবর্তন হয়ে থাকে। অর্থাৎ বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্নভাবে ঘটে। এখানে একজন মনোবিদ রয়েছে H.V. মেরিডিথ, তিনি বৃদ্ধির হারের উপর লঙ্গিটিউডাল অধ্যয়ন করেছেন। অর্থাৎ লঙ্গিটিউডাল বলতে লম্ব অধ্যয়ন পদ্ধতি বলতে বোঝায় যে একই শিশু বা শিশুদলকে দীর্ঘ সময়ব্যাপী অধ্যয়ন করা। মেরিডিথ অধ্যয়ন করে কী দেখেছিলেন, দেখো একটু জানা যাক। না কি বলছে না, জন্ম থেকে 2.5 বছর পর্যন্ত বৃদ্ধির হার খুব বেশি। এই পয়েন্টগুলো কিন্তু মাস্ট মনে রাখা দরকার, যে কোন বয়সে একটা শিশুর বৃদ্ধির হার বেশি, কোন সময় কম, এগুলো কিন্তু জানা দরকার। তাহলে জন্ম থেকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত শিশুর বা একটা শিশুর মধ্যে বা একটা মানব শিশুর মধ্যে বৃদ্ধির হার খুব বেশি হয়। 2 নম্বর কী বলছে, 2.5 বছর থেকে বয়স সন্ধিক্ষণের 2 বছর, বয়স সন্ধিক্ষণের কালটা কিন্তু মনে রাখবে কত সময়, মেয়েদের ক্ষেত্রে আলাদা ঘটে, ছেলেদের ক্ষেত্রে আলাদা ঘটে, এটা আমি তোমাদের পরে জানাচ্ছি। তো 2.5 বছর থেকে বয়স সন্ধিক্ষণের 2 বছর পূর্ব পর্যন্ত, অর্থাৎ যদি বয়স সন্ধিক্ষণ আমরা 14 ধরি, তো তার আগে 2 বছর বলতে কি 12 বছর, অর্থাৎ 2.5 বছর থেকে যদি ধরা হয় 12 বছর পর্যন্ত, তাহলে পূর্ব পর্যন্ত কি বৃদ্ধির হার হ্রাস পায়, অর্থাৎ কিছুটা হয়তো ক্ষণিক পরিমাণ হলো হ্রাস পায়। তারপর আবার 3 নম্বর কী ঘটে দেখো না, বয়স সন্ধিক্ষণের কিছু পূর্ব থেকে বৃদ্ধির হার পুনরায় দ্রুত হয়ে যায়। তাহলে প্রশ্ন তো পড়তে পারে যে বয়স সন্ধিক্ষণের আগে বা 2.5 বছরের পর কি শিশুর বৃদ্ধির হার কি বৃদ্ধি পেতে থাকে হারটা, না, কিছুটা হ্রাস পায়, আর বয়স সন্ধিক্ষণের পর বেড়ে যায়। কিন্তু জন্ম থেকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত যে শিশুর বৃদ্ধির হার, সেটা
অধিক পরিমাণে থাকে, অর্থাৎ খুব বেশি থাকে। আবার দেখা যায় কি 4 নম্বর দেখো কী বলছে, বয়স সন্ধিক্ষণের পরে ধারাবাহিকভাবে বৃদ্ধির হার আবার কিন্তু হ্রাস পায়। অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যে বৃদ্ধি সবসময় একই হারে ঘটে না, বিভিন্ন বয়সে বিভিন্ন সময় বৃদ্ধির হারের পরিবর্তন হয় বা বিভিন্ন হয়ে থাকে। এবারে শিক্ষার ক্ষেত্রে এটা তো তাৎপর্য জানা দরকার, আমরা প্রত্যেকটা কিন্তু একদম নিখুঁতভাবে জানবো, তাই ক্লাসটা লম্বা হতে পারে, কিন্তু ভালোভাবে দেখো, বোঝার চেষ্টা করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা চ্যানেল নতুন আছে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো কি বলছে শিক্ষার ক্ষেত্রে তাৎপর্য কি না, শিক্ষার ক্ষেত্রে এই বৃদ্ধির হারের তাৎপর্য হলো প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের শিক্ষকগণ দ্রুত বৃদ্ধির স্বার্থে প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য এবং অনুশীলনের ব্যবস্থা করবেন। এই জন্য তো আমরা বিদ্যালয়গুলোতে পিটি যে ক্লাসগুলো বা শারীরিক চর্চার ক্লাস দিয়ে থাকি, টিফিনের পর যে ক্লাসগুলো সেগুলো করিয়ে থাকি, সেটা খেলাধুলার মাঠে হয়ে থাকে বিশেষ করে। সেখানে শিশু শিক্ষার্থীদের বা শিক্ষার্থীদের কিভাবে তাদের শারীরিক দিকটা, গঠনগত দিকটা বা তাদের খাদ্য পুষ্টিগত যে খাদ্য, সে খাদ্য সরবরাহ করা, তাদের শরীরচর্চার দিকে মনোযোগ দেওয়া, এটাও কিন্তু একজন শিক্ষকের আদর্শ শিক্ষক হিসেবে যিনি থাকবেন তার কিন্তু এই দায়িত্ব বা কাজগুলো করা অবশ্যই দরকার। ওকে, নেক্সট 3 নম্বর বলছে বৃদ্ধি এবং অনুশীলন। অর্থাৎ বৃদ্ধি এবং অনুশীলনটা কি না, বৃদ্ধি অনুশীলনের মধ্যে কী আছে না, বৃদ্ধির উপর অনুশীলনের প্রভাব সম্পর্কিত একাধিক পরীক্ষা হয়েছে এবং এর ধনাত্মক প্রভাব পাওয়া গেছে। অর্থাৎ কি আমরা এক কথায় বুঝতে পারি কি, যে বৃদ্ধির জন্য শিক্ষকগণ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষার্থীদের অনুশীলনের ব্যবস্থা করবেন, যেটা আমি আগেই বললাম, যে শিশু শিক্ষার্থীদের বা শিক্ষার্থীদের বৃদ্ধির দিকে যদি মনোযোগ দিতে হয় একজন শিক্ষককে, তাহলে অবশ্যই তার জন্য অনুশীলন, শরীরচর্চা অবশ্যই দরকার। 4 নম্বর কি বলছে দেখো, 4 নম্বর বলছে শিশুদের মধ্যে বৃদ্ধির হারে পার্থক্য দেখা যায়। একদম সব শিশুর কি বৃদ্ধির হার এক হয়? কেউ হয়তো লম্বা হয়, কেউ একটু বেঁটে হয়, কেউ একটু মোটা, কেউ একটু পাতলা, কেউ সরু, এভাবে বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তির মধ্যে বৃদ্ধির পার্থক্য দেখা যায়। অর্থাৎ কিছু শিশু দ্রুত গতিতে বৃদ্ধি পায় এবং কোনো শিশুর বৃদ্ধি স্রোত গতিতে বা মন্থর গতিতে বা ধীর গতিতে হয়ে থাকে। এজন্য কেউ গরুর গাড়িতে চড়ে ভ্রমণ করে, আবার কেউ ভ্রমণ করে জেট বিমানের মতো। অর্থাৎ এখানে একটা কি সুন্দর উপমা দিয়েছে, যেখানে বোঝা যায় কি কেউ হয়তো খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, কেউ হয়তো একটু বেঁটেই থাকছে, অত তাড়াতাড়ি লম্বা হয়নি, বা তার লম্বার যে হারটা সেটা কিন্তু খুব কম, অর্থাৎ উচ্চতাটা কার কমও কারো বেশি, কারো ওজন কম, কারো ওজন বেশি, এগুলো কিন্তু দেখা যায়। তাহলে শিক্ষক কি করবে না, শিক্ষক শিক্ষার্থীদের বৃদ্ধির হারের সঙ্গে সাযুজ্য রেখে শিক্ষা পরিকল্পনা রচনা করবে। অর্থাৎ কাউকে উপহাস না করে কে কেমনভাবে বৃদ্ধি হচ্ছে কতটা, তার জন্য আমরা কি করি, শ্রেণীকক্ষে যখন বিদ্যালয়ে পাঠদান করাই, তাহলে যারা একটু উচ্চতা কম থাকে তাদের আমরা প্রথম শ্রেণীর অর্থাৎ বা প্রথম দিকের ডেস্ক বেঞ্চের উপরে বসানোর চেষ্টা করি, যাতে করে যারা একটু উচ্চতাতে বেশি তারা পিছনের বেঞ্চে বসে থেকেও ব্ল্যাকবোর্ডের কাজগুলো বা পড়া পাঠগুলো বুঝতে পারে, এবং যারা একটু বেঁটে বা একটু কম উচ্চতা সম্পন্ন শিশু শিক্ষার্থী বা শিক্ষার্থীরা থাকে তাদেরকে প্রথম শ্রেণীর ডেস্ক বেঞ্চের মধ্যে বসানোর চেষ্টা করি, যাতে তারা ভালোভাবে বিষয়গুলো দেখতে পারে, এবং এগুলো একজন শিক্ষক হিসেবে খুবই দায়িত্ব। আর আমি বলে রাখি যে ক্লাসগুলো করাচ্ছি এগুলো কিন্তু প্যাডাগজিক্যালের জন্য খুবই মাস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এখান থেকে প্যাডাগজিটা তোমাদের একদম পুরোপুরি ভিতটা একদম ক্লিয়ার হয়ে যাবে, কারণ এমনভাবে বোঝাচ্ছি যাতে করে তোমাদের কোনো খামতি না থাকে। এবং চ্যানেলের পাশে থাকো, চ্যানেলের সঙ্গে থাকো, অবশ্যই প্রত্যেকটা ক্লাস একদম নিট অ্যান্ড ক্লিন ডিটেলসভাবে তোমাদের সামনে আমি উপস্থাপন করব যথাসাধ্য। ওকে, 5 নম্বর হচ্ছে দেখো ব্যক্তিভেদে বৃদ্ধির যে সমাহার সাধারণভাবে বজায় থাকে। অর্থাৎ কি, যে শিশু বৃদ্ধির ক্ষেত্রে অন্যান্যদের থেকে এগিয়ে থাকে সে সারা জীবন কি এগিয়ে থাকে। অবশ্যই ঠিক যে একজন শিশু সে যদি তার বাবা মায়ের মতো উচ্চতা সম্পন্ন হয় বা একটু লম্বা হয় বা উচ্চতাটা বেশি থাকে, সে সারা জীবন কোনোভাবেই সে তার উচ্চতা থেকে আবার কমে যায় না, অর্থাৎ তার বৃদ্ধি ঘটতেই থাকে। এবং যে সে বেটে বা একটু কম উচ্চতা সম্পন্ন, সে একটু কম উচ্চতায় থাকে, ঠিক তো? তাহলে এখন শিক্ষকের কী কাজ হবে না, শিক্ষক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের শিক্ষা কর্মসূচি পরিকল্পনায় বৃদ্ধির এই বৈশিষ্ট্যের উপর গুরুত্ব দেবেন। সকলের জন্য একই কর্মসূচি সুপারিশ করা শিক্ষা মনোবিজ্ঞান সম্মত নয়। অর্থাৎ এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে সব শিক্ষার্থী একইভাবে যে সমস্ত কিছু জ্ঞান আহরণ করতে পারবে যা বা বৃদ্ধি এবং বিকাশ একই থাকবে সেটা নয়। সেই দিকে নজর দিয়ে একজন শিক্ষককে এই ধারাবাহিকতা বজায় রেখে বা এই বিষয়গুলোর দিকে খেয়াল করে শিশুদেরকে পাঠদান করাতে হবে, তাদের মনোবিজ্ঞান সম্বন্ধভাবে পাঠদান করানো উচিত। ওকে, নেক্সট 6 নম্বর হচ্ছে একটা স্তর পর্যন্ত বৃদ্ধি নিরবিচ্ছিন্ন এবং ধারাবাহিক। অর্থাৎ
এখানে থেকে প্রশ্ন আসে যে বৃদ্ধি নিরবচ্ছিন্ন ধারাবাহিক, এটা ঠিক না ভুল? তো একটা স্তর পর্যন্ত বৃদ্ধির ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা খুবই গুরুত্বপূর্ণ, আবার একই সঙ্গে অসুবিধাজনক। অর্থাৎ কি বোঝায় না, শিশুর বৃদ্ধি নিরবিচ্ছিন্ন ঘটে, বয়স ভেদে বৃদ্ধির হারের পরিবর্তন ঘটতে পারে, কিন্তু কোনো বয়সে যা থেমে গিয়ে আবার শুরু এমনটি ঘটে না। তাই বৃদ্ধির ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন এবং ধারাবাহিকতা একটি অন্যতম শর্ত। অর্থাৎ যদি বলা হয় যে বৃদ্ধি কীরকম প্রক্রিয়া, না একটি নিরবিচ্ছিন্ন এবং ধারাবাহিক প্রক্রিয়া। শিক্ষাক্ষেত্রে এটি তাৎপর্যপূর্ণ এই অর্থে যে শিক্ষার্থীদের শিক্ষা পরিকল্পনার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখার উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। অসুবিধাজনক এই অর্থে যে বৃদ্ধি নিরবিচ্ছিন্ন ধারাবাহিক হওয়ার জন্য স্তরভিত্তিক যে পাঠদান সে ভাগ করে যে বিজ্ঞানসম্মত সেটা কিন্তু হয় না। ওকে, তো কেমন লাগছে ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাও সকলে, এবং এইভাবে ক্লাস করতে যদি পছন্দ না থাকে অবশ্যই জানাতে পারো। কিভাবে তোমাদের সামনে ক্লাসটা করাবো বা উপস্থাপন করাবো, বা প্রশ্নোত্তর আকারে যদি চাইছো অবশ্যই সেটাও করাবো, কিন্তু তোমরা জানাবে। তো আমি বলবো একটু ডিটেলসে জানা দরকার, যেহেতু এখনও সময় রয়েছে, এবং এটা নট অনলি ফর আপার প্রাইমারি টেট, রাজ্যের যে কোনো বা আমাদের দেশের যে কোনো টিচিং এক্সামের জন্য বাংলা ভার্সনে যারা আমরা পাঠদান করে থাকি বা পড়ে থাকি, তারা যদি এগুলো দেখো ক্লাসগুলো, অবশ্যই তাদের হেল্পফুল হবে টিচিং এক্সামের জন্য। সেখানে WB টেট বলো, সি টেট বলো, আপার প্রাইমারি টেট বলো, ইউপি টেট বলো, বা যে কোনো টেট, হোয়াট এভার, যে কোনো টেটের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট হচ্ছে দেখো বিকাশের এবারে বৈশিষ্ট্য এবং নীতি। তাহলে আমরা বৃদ্ধি তো জানলাম, বৃদ্ধির বৈশিষ্ট্য নীতি। এবারে বিকাশের কি রয়েছে না, বিকাশ হলো একটি প্রক্রিয়া যা ব্যক্তির ক্ষমতার সূচনা বা বৃদ্ধি করে এবং যা ব্যক্তিকে উৎকর্ষতার সঙ্গে কার্য সম্পাদনে সাহায্য করে। তাহলে বিকাশের ক্ষেত্রে কি কি ঘটতে পারে দেখো একবার মনে রাখা দরকার এবং বিষয়গুলো। তো প্রথম পয়েন্টে যেটা রয়েছে, শিখনের ফলে বিকাশ ঘটে, অবশ্যই ঠিক না, আচরণের পরিবর্তন বা শিখনের ফলে কিন্তু বিকাশ ঘটে, একটা মূল পয়েন্ট এটা। এবং এখান থেকে প্রশ্ন আসে যে নিম্নের কোনটি বিকাশের বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য নয়। তাহলে শিখনের ফলে বিকাশ ঘটে, এই আচরণের পরিবর্তনের জন্য পরিকল্পনা প্রয়োজন। এখানে পরিকল্পনা বলতে কি বোঝায়, ব্যক্তি জীবনের শিখনের বিন্যাস, অর্থাৎ যে শিশুর বিকাশ যতটাভাবে হয়েছে বা যেভাবে হয়েছে তাকে ঠিক একইভাবে পাঠদান করানো একজন শিক্ষকের মূল দায়িত্ব, কর্তব্য। পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে শিশু যে শিখন অভিজ্ঞতাগুলি অর্জন করে তারই সমন্বয় হলো বিকাশ। অর্থাৎ একটা শিশু পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে কেমনভাবে মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে তার বিকাশ বা শিখন অভিজ্ঞতাগুলি অর্জন করছে, তার সমন্বয়ে একটা শিশুর বিকাশ ঘটে থাকে। তাহলে আমরা বলতে পারি যে শিখনের ফলেও বিকাশ হয়। বিকাশ হচ্ছে সংশ্লেষণ। বিকাশ সংশ্লেষণ কী হবে না, কোনো মনোবিজ্ঞানী বিকাশকে পরিণমন বা শিখনের ফল হিসেবে বিবেচনা করতে অস্বীকার করেছেন। তাদের মধ্যে কি এই দুটি ব্যাখ্যায় বিকাশকে নিষ্ক্রিয় প্রক্রিয়া হিসেবে দেখা হয়। এখানে পিয়াজে যিনি বলেছিলেন যে কোনো মনোবিদ বিকাশকে ক্ষুদ্র ক্ষুদ্র নির্দিষ্ট শিখন অভিজ্ঞতাগুলির সমন্বয় বলে মনে করেছেন। প্রকৃতপক্ষে বিকাশ হলো একটি প্রক্রিয়া, প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র বা একক শিখন সামগ্রিক বিকাশকে কার্যকরী করে তোলে। অর্থাৎ প্রত্যেকটা যে ধাপে ধাপে শিশুর যে বিকাশটা ঘটছে সেটা বিকাশের সামগ্রিক দিকটা একটা কার্যকরী করে তোলে। তবে ক্ষুদ্র ক্ষুদ্র একক শিখনের সমন্বয় হলো বিকাশ, এ ধারণা সঠিক নয়। তাহলে কি বলতে হবে যে পেঁয়াজের মধ্যে বিকাশের 4টি প্রক্রিয়া রয়েছে, এটা কিন্তু প্রশ্ন পড়েছে, এটা WB টেটে, যে পেঁয়াজের মধ্যে বিকাশের কয়টি প্রক্রিয়া রয়েছে, 4টি। এগুলো কি, পরিণমন, অভিজ্ঞতা, মানসিক যোগাযোগ, অর্থাৎ যেখানে ভাষার মাধ্যম হিসেবে হতে পারে পিতামাতার সঙ্গে তার অভিজ্ঞতা, এবং 4 নম্বর হচ্ছে ভারসাম্যকরণ। 3 নম্বর পয়েন্টে কি জানলাম, এবার হচ্ছে বিকাশ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। আমরা আগেও জানলাম বৃদ্ধির কি নিরবিচ্ছিন্ন এবং ধারাবাহিক প্রক্রিয়া, বিকাশ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। কী কারণে বলো তো, যে মাতৃগর্ভ থেকে আমৃত্যু পর্যন্ত শিশুর বিকাশ ঘটে, অর্থাৎ বিকাশ চলতে থাকে, কোনো বয়সে শিশুর বিকাশ থেমে থাকে না, যদিও এর হার সবসময় স্থির থাকে না, হ্রাস বৃদ্ধি ঘটতে থাকে। এবার কি বলছি 4 নম্বর দেখো, ব্যক্তির বিভিন্ন বিকাশগুলি পারস্পরিক সম্পর্কযুক্ত, অর্থাৎ দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, সামাজিক, নৈতিক, এই সমস্ত বিকাশগুলো একটার সাথে একটা সম্পর্কিত। একটার সাথে যদি একটা সম্পর্কিত না থাকে, কারণ কোনো শিশুর যদি দৈহিক বিকাশ ঘটে তার মানসিক দিকটারও বিকাশ ঘটবে, মানসিক বিকাশ ঘটলে সে সমাজের সাথে ভালো মিশতে পারে, তাহলে সামাজিক বিকাশ ঘটবে। সে মানসিক দিকটা যদি ঠিক থাকে তাহলে প্রক্ষোভের যে রাগ, ক্রোধ, ঘৃণা, ভয়, এগুলো সে দমন করতে পারবে বা কন্ট্রোল করতে পারবে। তাহলে এগুলো একটার সাথে একটা সম্পর্ক যুক্ত এবং একের সাথে একটা নির্ভরশীল। নেক্সট, বিকাশ একটি ব্যক্তিগত প্রক্রিয়া, অর্থাৎ একটা শিশুর যে বিকাশ সেটা তার নিজের ব্যক্তিগত প্রক্রিয়া হতে পারে। তো ব্যক্তি সকলে বিকাশে অসমতা পরিলক্ষিত, এটাও ঠিক। দৈহিক, মানসিক, সামাজিক যে প্রভৃতি বিকাশের ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্য শুধু ব্যক্তিতে নয়, একই ব্যক্তির বিভিন্ন বয়সে বিকাশের হারেও ঘটে থাকে। অর্থাৎ একটা শিশু
5 বছর বয়সে যে বিকাশটা তার দেখা যাবে, 15 বছর বয়স বা 20 বছর বয়সে তার বিকাশের মধ্যে তো অবশ্যই পরিবর্তন ঘটবে বা হয়তো বৃদ্ধি পাবে। তার বিকাশের মধ্যে যে ধারণার গঠনগুলো বা সামাজিক বিকাশ বা প্রাক্ষবিক বিকাশ বা মানসিক বিকাশ, এগুলো তো পরিবর্তন আসবে। তাহলে একটা ব্যক্তির মধ্যেও যেমন বিকাশের মধ্যে পার্থক্য দেখা যায়, আবার আলাদা আলাদা ব্যক্তির মধ্যে তো অবশ্যই থাকবে, ঠিক তো। নেক্সট নম্বর হচ্ছে বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে যায়। এটা ম্যান পয়েন্ট, এটা একদম মাস্ট পয়েন্ট। এটা বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে যায়, অর্থাৎ প্রতিটি বিকাশে সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে। অর্থাৎ একটা শিশুর মধ্যে যে সমগ্র দিকের বিকাশ, সেটা আস্তে আস্তে তার কি একটা নিখুঁত যে পার্ট, যেমন সামাজিক মানসিক যে প্রাক্ষবিক বিকাশগুলো বলছি বা দৈহিক বিকাশ, এগুলো কি বিকাশগুলো আস্তে আস্তে আলাদাভাবে ঘটতে থাকবে। অর্থাৎ সমগ্র থেকে একটা নির্দিষ্ট বা বিশেষের দিকে অগ্রগতি হবে। যেমন হাতের সমস্ত আঙুল ব্যবহার করে প্রথমে একটা শিশু অবশেষে কি 2টি আঙুল বা 3টি আঙুল দিয়েই ধরতে পারে, তাহলে কি তার বিকাশটা সমগ্র থেকে একটা বিশেষের দিকে যাচ্ছে। বিকাশে লিঙ্গগত পার্থক্য দেখা যায়, একদম ঠিক কথা। স্ত্রী পুরুষের মধ্যে বিকাশে পার্থক্য আছে। বালিকারা বালকদের থেকে অনেক আগে পরিণত হয়, অর্থাৎ কি তার বয়ঃসন্ধিকালটা একটু আগে ঘটে। বালিকাদের বয়ঃসন্ধিক্ষণ বালকদের থেকে অনেক পূর্বে আসে এবং ঘটে থাকে। ওকে, তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে সকলে অবশ্যই। এবার আসছে বিকাশের যে কিছু নীতি রয়েছে। তো বিকাশের যে নীতি সেগুলো তো জানা দরকার। তো বিকাশের নীতি কী কী রয়েছে? এক হচ্ছে বিকাশ হলো মিথস্ক্রিয়ার ফল, এগুলো মনে রাখবে, একদম ভিভিআই এগুলো করে রাখো। এগুলো বিকাশ হচ্ছে মিথস্ক্রিয়ার ফল। বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে বিকাশ ঘটে। বিকাশ ধারাবাহিকতা মেনে চলে। বিকাশ উপর দিক থেকে অর্থাৎ মস্তিষ্ক থেকে শুরু হয়ে নিচের দিকে যায়। অর্থাৎ প্রথমে একটা শিশুর মধ্যে সব থেকে আগে যেটা ঘটে সেটা হচ্ছে মস্তিষ্কের বিকাশ। বিকাশ কেন্দ্র থেকে পরিধির দিকে অগ্রসর হয়। বিকাশের ফলে যে চলন ঘটে তার ধারাবাহিকতা বিশ্বের সব শিশুর ক্ষেত্রে দেখা যায়। অর্থাৎ হামাগুড়ি, একটা শিশু হামাগুড়ি দেবে, সেটা অবশ্যই সব শিশু সেই সময় হামাগুড়ি দেবে কি না, কিন্তু হামাগুড়ি যখন দেওয়ার সময় একটা শিশু সেই বয়সে অবশ্যই হামাগুড়ি দেবে, যদি না কোনো শারীরিক তার দুর্বলতা থাকে, অর্থাৎ সেটা ব্যতিক্রম বলা যায়। বিকাশ পরস্পর সম্পর্কযুক্ত, আগেও বললাম। ভবিষ্যৎবাণীর নীতি, অর্থাৎ একটা শিশুকে দেখেই বোঝে যে তার বিকাশ কেমন কি ঘটবে না ঘটবে। সরল রৈখিক বনাম স্পাইরাল নীতি। ওকে, এবার এসছে বৃদ্ধি এবং বিকাশের পার্থক্য, এটা মাস্ট ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রশ্ন কিন্তু দেয় এবং এখান থেকে তোমার বৃদ্ধি এবং বিকাশের যে ধারণা সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। প্রথম কি বলছে, আকার আয়তনে বেড়ে যাওয়াকে আমরা বৃদ্ধি বলি এবং আকার আয়তনে বৃদ্ধির সঙ্গে সঙ্গে যা তার সক্রিয়তা, কার্য সম্পাদনের যে উৎকর্ষতা, সেটা হচ্ছে বিকাশের অন্যতম বৈশিষ্ট্য। অর্থাৎ এখানে আকার আয়তন তো বটেই, সাথে সাথে তার কার্য করার যে ক্ষমতা বা দক্ষতা বা সক্রিয়তা, কতটা সে উৎকর্ষ রয়েছে, সেটা হচ্ছে তার বিকাশের অন্যতম বৈশিষ্ট্য। বৃদ্ধি হলো কারণ এবং বিকাশ হচ্ছে তার ফল। বৃদ্ধির ধারণা কেবল দৈহিক বা শরীরের মধ্যে সীমাবদ্ধ, বিকাশের ধারণায় এখানে দৈহিক থাকবে, মানসিক থাকবে, সামাজিক, প্রাক্ষবিক সমস্তগুলোই যুক্ত থাকে। নেক্সট তারপর কি আসছে দেখো, 4 নম্বর কি বলছে, যে বৃদ্ধি স্বতঃস্ফূর্ত তবে অনুশীলনের প্রভাব দেখা যায়। অর্থাৎ বৃদ্ধি স্বতঃস্ফূর্তভাবে হয় ঠিক আছে, কিন্তু এর জন্য অনুশীলনের দরকার রয়েছে। অর্থাৎ একটা শিশু যদি একটু বেঁটে হয়, তাহলে সে যদি দৌড়াদৌড়ি করে বা একটু ব্যায়াম বা অনুশীলন করে, তাহলে তার কি বৃদ্ধির মধ্যে কিছু পরিবর্তন আনা সম্ভব হয়। বিকাশের ক্ষেত্রে কি না, পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে বিকাশ করে। অর্থাৎ ব্যক্তির সক্রিয়তা এবং অনুশীলন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা শর্ত। অনুশীলন তো বটেই, সাথে সাথে তার কি, তার অনুশীলনের সাথে সাথে তার সক্রিয়তাটা দরকার। নেক্সট কী বলছে 5 নম্বর, বৃদ্ধি অনুশীলন বিশেষ ক্ষেত্রে নির্দিষ্ট। যেমন হাতের পেশির ব্যায়াম করলে হাতের পেশির বৃদ্ধি হবে, পায়ের পেশির ওপর এর প্রভাব নেই। অর্থাৎ যেটার উপরে তুমি বিশেষ করে জোর দিয়ে ব্যায়াম বা অনুশীলন করবে, সেটার উপরেই তার কিন্তু প্রভাব পড়বে। সব দিকে পড়বে কি না, কিন্তু বিকাশ সামগ্রিক, অর্থাৎ মানসিক বিকাশের চর্চা করলে তার প্রতিফলন তার সামাজিক ক্ষেত্রেও যেমন দেখা দেবে, তার প্রাক্ষবিকও দেখা দেবে এবং সাথে তার সমাজের প্রতি বা যে ভালোভাবে কথা বলার বা কথোপকথন, সে সমস্ত দিকের কিন্তু একটা নৈতিক দিকটাও কিন্তু তার বিকাশ ঘটবে। অর্থাৎ সমস্ত দিকের বিকাশ ঘটতে শুরু করবে। অর্থাৎ বিকাশ একটার সাথে একটা রিলেটেড রয়েছে, অর্থাৎ সম্পর্কযুক্ত। বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে, এটা ঠিক। আমরা একটু আগে জানছিলাম যে নিরবিচ্ছিন্ন না, নিরবিচ্ছিন্নভাবে ঘটে, কিন্তু আমৃত্যু পর্যন্ত বৃদ্ধি ঘটে না, কিন্তু বিকাশ আমৃত্যু পর্যন্ত ঘটে থাকে। এটা কিন্তু একটা ভাইটাল এবং ম্যান পয়েন্ট। ওকে, নেক্সট দেখো তারপর কী আছে, আরও গোটা 3 পার্থক্য আছে বৃদ্ধি এবং বিকাশের। তো কী বলছে, বৃদ্ধি পরিমাপযোগ্য, অর্থাৎ বৃদ্ধিকে পরিমাপ করা যায়। বিকাশ কিন্তু পর্যবেক্ষণযোগ্য। বিকাশকে কি পরিমাপ করা যায়, যে একটা শিশুর মানে মানসিক দিকটা এত কেজি হয়েছে বা এত গ্রাম হয়েছে, কোনোভাবেই বিকাশ পরিমাপ করা যায় না। বৃদ্ধি
পরিমাণগত, বিকাশ হচ্ছে গুণগত। তাহলে বৃদ্ধি পরিমাপযোগ্য, বিকাশ পর্যবেক্ষণ সাপেক্ষ, বৃদ্ধি পরিমাণগত, বিকাশ গুণগত। নেক্সট 9 নম্বর কি, শিক্ষা বৃদ্ধির পরিমাণকে প্রভাবিত করলেও তা বাঞ্ছিত কিনা সে ব্যাপারে শিক্ষা মনোবিদদের মতভেদ আছে। শিক্ষার অন্যতম লক্ষ্য হলো বৃদ্ধির ব্যক্তির পরিপূর্ণ বিকাশ। এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। এবারে একটা ম্যান পয়েন্ট এবং আজকের শেষ টপিক, সেটা হচ্ছে বিকাশের স্তর। এবং আমি দেখছিলাম প্রিভিয়াস ইয়ার বা পিআইকিউস যে আপার প্রাইমারি যে টেটের প্রশ্ন, সেখানে কিন্তু এখান থেকে একটা প্রশ্ন এসেছে যে কি বলছে, ব্যক্তির বিকাশের স্তরগুলিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। বিভিন্ন ব্যাখ্যাগুলিকে পর্যালোচনা করে নিম্নে বিকাশের একটি তালিকা উল্লেখ করা হলো। যেমন প্রাক প্রজন্ম অর্থাৎ প্রিনেটাল, অর্থাৎ জন্মের আগে মুহূর্ত, অর্থাৎ যখন একটা শিশু গর্ভের মধ্যে থাকে, অর্থাৎ আনুমানিক সময়সীমা যেটা 90 থেকে 280 দিন। এখানে বিকাশ কী হয় প্রধানত শারীরিক এবং সঞ্চালনগত, অর্থাৎ একটা শিশু মায়ের গর্ভে যখন থাকে তখন তার শারীরিক দিকটার বিকাশ ঘটতে থাকে, তার সঞ্চালন বিকাশটা অর্থাৎ হাত পা নড়াচড়ার ভিতরের মধ্যে কিন্তু একটা মায়ের গর্ভের ভিতরে এগুলো হালকা হালকা হতে শুরু করে। এবার সে জন্মকালীন অর্থাৎ প্রিনেটাল স্টেট, পেরিনেটাল স্টেজ অর্থাৎ প্রসবের সময় কোনো বিকাশ হয় কি না, এটা কিন্তু মাথায় রাখবে। এবং এটা কিন্তু প্রশ্ন সিটেটে এসছে যে একটা শিশুর বা একটা মানব শিশু কোন সময় তার কোনো বিকাশ হয় না, সেটা হচ্ছে জন্মকালীনের সময় বা প্রসবের সময়। এবারে জন্মোত্তর অর্থাৎ পোস্ট নেটাল স্তর, যেখানে কিন্তু অনেকগুলো পর্যায় রয়েছে। কটা রয়েছে? 4টা পর্যায় এখানে স্তর রয়েছে। একটা হচ্ছে শৈশবকাল, যেটা ইনফ্যান্সি বলা হয়, একটা প্রথম বাল্যকাল যেটা আর্লি চাইল্ডহুড, একটা হচ্ছে পরবর্তী বাল্যকাল যেটা লেট চাইল্ডহুড বা লেটার চাইল্ডহুড, একটা হচ্ছে কৈশোরকাল বা অ্যাডোলেসেন্স। তো দেখো প্রথমত হচ্ছে শৈশবকাল, যেটা হচ্ছে প্রথম 2 বছর অর্থাৎ জন্মের পর থেকে 2 বছর। এখানে কী কী বিকাশ ঘটে? শারীরিক এবং সঞ্চালনগত বিকাশ ঘটে। এবার প্রথম বাল্যকাল আসছে, যারা সময়সীমা হচ্ছে 2 থেকে 6 বছর। এই বয়সগুলো কিন্তু পড়ে, বারবার কিন্তু পড়ে। প্রথম বাল্যকাল বা আর্লি চাইল্ডহুডের সময় হচ্ছে 2 থেকে 6 বছর। এখানে শিশুর কি জ্ঞানমূলক, ভাষা, প্রক্ষোভ, নৈতিক, সামাজিক ব্যক্তিত্বের বিকাশ আস্তে আস্তে ঘটতে শুরু করে। এরপর হচ্ছে পরবর্তী বাল্যকাল বা লেটার চাইল্ডহুড বা লেট চাইল্ডহুড। এটা বয়সসীমাটা হচ্ছে কত? 6 থেকে 11 বছর। এখানেও কিন্তু একই থাকে, অর্থাৎ জ্ঞান, ভাষা, প্রক্ষোভ, নৈতিক, সামাজিক এগুলো ঘটতে থাকে। এবং নেক্সট হচ্ছে কৈশোরকাল বা অ্যাডোলেসেন্স, এটা 11-12 থেকে 20 বছর বয়স পর্যন্ত। এখানেও কিন্তু একইভাবে বিকাশ ঘটে, সেখানে শিশুর জ্ঞানমূলক, ভাষা, প্রক্ষোভ, নৈতিক, সামাজিক ব্যক্তিত্বের বিকাশ ঘটে। এরপর আসছে প্রাপ্ত বয়স্ক, যেটা অ্যাডাল্ট বলছে, যেটা 20 বছর থেকে 60 বছর বয়স পর্যন্ত বলা যেতে পারে। ম্যাচুরিটি থেকে ব্যক্তি যতদিন সন্তান উৎপাদন করতে পারে সেটা হচ্ছে প্রাপ্তবয়স্ক, অর্থাৎ এখানেও ভাষার বিকাশ, নৈতিক বিকাশ এগুলো ঘটে থাকে। এবার হচ্ছে কি বার্ধক্য, এটা কী এটা বার্ধক্য, অর্থাৎ 61 বছর থেকে আমৃত্যু। এখানে কি দেখা যায়? কর্মক্ষমতা ক্রমশ হ্রাস পায়, স্মৃতিভ্রংশ হয়, অর্থাৎ স্মৃতির আস্তে আস্তে লুপ্ত হতে শুরু করে, কোনো কিছু মনে রাখতে পারে না, মনে থাকে না, মানুষকে একটু ভুলভাবে একটু চেনার চেষ্টা করে, অর্থাৎ ঠিকভাবে বুঝতে পারে না, চিনতে পারে না, তার মানসিক দিকটা ভারসাম্যহীনতা হয়ে যায়, স্বাস্থ্যহীনতা ঘটে, দুর্বল হয়, এই সমস্ত দিকগুলো দেখা যায়। ওকে, তো এই ছিল আজকে বৃদ্ধি বিকাশ বলতে কী বোঝায়, বৃদ্ধি বিকাশের পার্থক্য, সম্পর্ক, বিভিন্ন বয়সে বিকাশে যে বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো সাধারণত দেখা যায় সেগুলো আমরা জানলাম। তো এটা হচ্ছে বৃদ্ধির এবং বিকাশের ধারণার সম্পূর্ণ তথ্যের পার্ট 1 ক্লাস। এরপর কিন্তু প্রত্যেক দিন রাত 8টার সময় আরও একটার পর একটা ক্লাস নিয়ে আসবো, এবং সাথে সাথে একদিন করে এমসিকিউ আকারে যে পিওয়াইকিউজ প্রশ্নগুলো এসছে, সিটেট বলো বা ডাব্লিউবি টেট বা ইউপি টেট বা যে কোনো টেট বা আপার প্রাইমারি টেটে কী প্রশ্ন এসেছিল সেই ভিত্তিতে আমরা কিন্তু একের পর এক ক্লাস করাবো। এবং এই জন্যই সমস্ত টিচিং এক্সামের যে ক্লাসগুলো করাবো এমসিকিউ, কারণ কি এখন ট্রেন্ড হচ্ছে যে সমস্ত টিচিং এক্সামের যে প্রশ্নগুলো আসছে, বিহার টেট বলো বা ঝাড়খণ্ড টেট বলো, সমস্ত দিকের যে চাইল্ড সাইকোলজি বলো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আসছে, এবং প্যাডাগজিক্যাল পার্টগুলো কিন্তু এখান থেকে আসে। তাই প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নগুলো হয়ে থাকে টিচিং এক্সামের, সেগুলো আমি এক দিন করে করাবো। তো আজকে ক্লাসটা এখানে শেষ করছি। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলের পাশে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশান কেউ অন করতে ভুলো না, এবং সাথে সাথে ভিডিওটি লাইক অবশ্যই একটা করবে। ধন্যবাদ, জয় হিন্দ।